বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। উইলিয়াম উইল্টার এর বাণী দিয়ে আমি তোমাদেরকে ক্লাস শুরু করতে চাই। তিনি বলেছেন, কর্মতৎপরতা, মনের পবিত্রতা ও উত্তম ব্যবহারের দ্বারা পৃথিবীকে স্বর্গের সমান করে তোলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে যদি কর্মতৎপরতা, মনের পবিত্রতা ও উত্তম ব্যবহার দ্বারা তোমাদের জীবনকে তৈরি করতে পারো, তোমরা নিশ্চয়ই পৃথিবীকে স্বর্গের সমান করে গড়ে তুলতে সক্ষম হবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৫ম যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আজকের আমাদের পাঠ আমরা আলোচনা করব বিশদ আয় বিবরণী, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনীর আর্থিক বিবরণীর মোট আসলে এখানে 4 ধরনের অঙ্ক থাকে। 4 ধরনের মধ্যে তোমাদেরকে 2 বা 3 ধরনের অঙ্ক করতে হয়, কিন্তু আমাদেরকে শিখতে হবে এই 4টি ধাপই আমাদের শেখা প্রয়োজন হয়। সেই ধাপগুলো হলো বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী আছে, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আজকে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সবগুলো অধ্যায় আমরা আলোচনা করব, সেজন্য আগের পাঠের কিছু অংশ আমরা এখানে নিয়েছি, সে বিষয়টি তোমরা লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব বিশদ আয় বিবরণী, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এই বিষয়গুলো কিভাবে করা যায় তা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা বিশদ আয় বিবরণী কাকে বলে বলতে পারবে এবং লিখতে পারবে। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী কাকে বলে তোমরা বলতেও পারবে এবং অঙ্ক করতে পারবে। সম্পদ ও দায় কত ভাগে বিভক্ত করা যায় এবং কিভাবে আর্থিক অবস্থা বিবরণীতে সেগুলো উপস্থাপন করা হয় তা তোমরা বলতে এবং লিখতে সক্ষম হবে। এবং আর্থিক অবস্থা বিবরণী তোমরা ব্যাখ্যাও করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে রাখার এই জন্য প্রয়োজন অনুভব করেছি, তোমরা আগের ক্লাস থেকে যদি এখন এই বিষয়গুলো আনতে সক্ষম না হও অথবা যদি তোমাদের পাঠ সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে তুমি এই পাঠ থেকে তুমি সেই সহযোগিতা পাবে। সেই জন্য আগের পাঠের অংশগুলো এখানে রাখা হয়েছে, তোমরা দেখে নিবে, কারণ আমরা ইতিপূর্বে বিষয়গুলো আলোচনা করেছি। সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে কিভাবে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা যায় সেই বিষয়টি ইতিপূর্বে আলোচনা হয়েছে। আবার আজকে ক্লাসে দেখেছি যাতে তোমরা এটা আবার অনুশীলন করতে পারো। যৌথ মূলধনী কোম্পানির বিশদ আয় বিবরণী, এটাও ইতিপূর্বে আলোচনা হয়েছে, আবার রাখা হয়েছে তোমাদের অনুশীলনের জন্য। সংরক্ষিত আয় বিবরণী কিভাবে তৈরি করা হয় এই বিষয়টি আলোচনা হয়েছে, আরো আলোচনা তোমার প্রয়োজন আছে এবং তোমরা যাতে অনুশীলন করো সেই জন্য এই পাঠের অংশ রাখা হয়েছে। হয়তো পরবর্তীতে আমরা এই পাঠগুলো আলোচনা করব না, যেহেতু আজকে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে 4টি ধাপে আলোচনা হবে।
চারটি ধাপগুলো, একটি হলো বিশদ আয় বিবরণী, আরেকটি হলো সংরক্ষিত আয় বিবরণী, আরেকটা হলো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটি হলো আর্থিক অবস্থা বিবরণী। এই চারটি পার্ট নিয়ে একটি অঙ্ক সাজাতে বেশ বড় হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে আমাদের চারটি পার্টের আলোচনা প্রাথমিক পর্যায়ে শেষ হবে, সেজন্য আগের আলোচনা অংশ থেকে আমরা পরিপূর্ণ সব ধাপগুলো আলোচনা করার চেষ্টা রেখেছি, জন্য এখানে রাখা হয়েছে। তোমরা আবার আলোচনাগুলো আবার পুনরাবৃত্তি করে নিতে পারো, কারণ যেহেতু ইতিপূর্বে আলোচনা হয়েছে তোমরা নিজেরা এটা করে নিবা। সংরক্ষিত আয় বিবরণী কিভাবে করতে হয় ইতিপূর্বে আলোচনা হয়েছে, তার ছক আবার তোমাদের কাছে উপস্থাপন করা হলো। বারবার অনুশীলন করতে হবে, কারণ অধ্যায়টি কিন্তু বেশ বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা অল্প আলোচনার মাধ্যমে বা অল্প অনুশীলনের মাধ্যমে তুমি আয়ত্ত করতে পারবে না। এটা বারবার তোমাকে অনুশীলন করতে হবে, বারবার এই ছকগুলো পড়তে হবে, এই ছকগুলোর আলোকে তোমাকে অঙ্ক করতে হবে, তাহলে তোমার জন্য সহায়ক হবে। আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় সেটার ছক আজকে আমি তোমাদেরকে আলোচনা করব, কারণ আজকে আলোচনার পাঠের মধ্যে এটা তোমাদের নতুন করে সংযোজন করা হয়েছে। তা আমরা এই বিষয়টা সেজন্য এখানে আমরা আলোচনায় অংশ নিব। দেখো, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় কোম্পানির নাম লিখতে হবে, আর্থিক অবস্থা বিবরণী কোন তারিখের জন্য করতেছে সেই তারিখ দিতে হবে, বিবরণ টাকা এবং টাকা। দেখো সম্পদগুলো আছে কি কি আছে, সুনাম সম্পদকে দেখো কয়েকটি স্তরে কিন্তু বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদগুলোর মধ্যে সুনাম থাকে, সুনাম থেকে যদি অবলোপন থাকে সেটা বাদ দিতে হবে। দালান কোঠা থাকে, দালান কোঠা থেকে পুঞ্জীভূত অবচয় যেটা দালান কোঠার জন্য থাকে সেটা বাদ দিতে হবে। আসবাবপত্র থাকতে পারে, অফিস সরঞ্জাম থাকতে পারে, ইজারা সম্পদ থাকতে পারে, যন্ত্রপাতি থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে, সেগুলো তোমাদেরকে এনে মোট স্থায়ী সম্পদ নির্ণয় করতে হবে। তাহলে স্থায়ী সম্পদগুলোর মধ্যে আমি সবগুলো এখানে উপস্থাপন করতে পারিনি, এই জন্য পারিনি যেহেতু আমাদের স্লাইডের একটা সীমাবদ্ধতা থাকে। সেইগুলো আমরা কিছু সম্পদ স্থায়ী সম্পদ এখানে উপস্থাপন করেছি, আর কিছু স্থায়ী সম্পদ উপস্থাপন যেগুলো করিনি, তারপরেও আমরা আলোচনা করার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমরা সুনাম এনেছি, সুনাম থেকে অবলোপন থাকলে বাদ যাবে। দালান কোঠা এনেছি, দালান কোঠা থেকে অবচয় বা পঞ্জীভূত অবচয় থাকলে বাদ যাবে। আসবাবপত্র যদি থাকে সেটা আসবে। অন্যান্য বলতে যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ইজারা সম্পদ, পেটেন্ট, ট্রেডমার্ক, এই বিষয়গুলো যদি থাকে সেগুলো এখানে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্ত স্থায়ী সম্পদ যোগ করে হবে আমাদের মোট স্থায়ী সম্পদ। তারপরে আসে আমাদের বিনিয়োগ। দেখো, বিনিয়োগ আমাদের 15% বিনিয়োগ বা 10% সেভিং সার্টিফিকেট ক্রয়, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয়। বিনিয়োগ থাকলে আমাদের দ্বিতীয় ধাপে বিনিয়োগ আসবে। সাধারণত একটি অঙ্কে একটি বিনিয়োগ থাকে, একাধিক বিনিয়োগ থাকতে পারে, কিন্তু একাধিক বিনিয়োগের উপস্থিতি আমরা খুবই কম পাই। সেজন্য বিনিয়োগ সাধারণত যে কোনো একটি আইটেম থাকে, তো বিনিয়োগের আইটেমটা তোমরা আলাদা করে তোমাদেরকে এখানে লিখতে হবে, যেটা স্থায়ী সম্পদ বা চলতি সম্পদের মধ্যে মিশানো যাবে না। তারপর আছে আরেকটি সম্পদ আছে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদগুলোর মধ্যে আছে কি, হাতে নগদ আছে, ব্যাংকে জমা আছে, প্রাপ্য হিসাব বা দেনাদার আছে, অগ্রিম খরচাবলী। এখানে অগ্রিম খরচাবলী বলতে অগ্রিম বেতন হতে পারে, অগ্রিম ভাড়া হতে পারে, অগ্রিম বীমা হতে পারে, অগ্রিম পরিবহন খরচ হতে পারে ইত্যাদিকে অগ্রিম বলা হয়ে থাকে। যে কোনো খরচ যদি অগ্রিম থাকে সেটা চলতি সম্পদে চলে আসবে। অব্যবহৃত মনি আসবে, অগ্রিম আয়কর থাকলে সেটা আসবে, খুচরা যন্ত্রপাতি আসবে, সমাপনী মজুত পণ্য আসবে, এবং বকেয়া যদি আয় থাকে সেটাও কিন্তু এখানে আসবে। যেমন বকেয়া আয় বলতে বকেয়া শিক্ষানবিশ সালামি, বকেয়া উপভাড়া, বকেয়া বিনিয়োগের সুদ বা প্রাপ্য বিনিয়োগের সুদ ইত্যাদি। এই সম্পদগুলো কিন্তু চলতি সম্পদ যেগুলো আসবে। সবগুলো চলতি সম্পদ লেখা হয়নি, কিছু আমরা লিখেছি আর কিছু তোমাদের মৌখিকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমাদের সবগুলো চলতি সম্পদ যোগ করলে হয় মোট চলতি সম্পদ। তারপরে বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় আসে, সেগুলো হলো শেয়ার বিক্রির খরচ বা প্রাথমিক খরচ, দায় গ্রাহকের কমিশন, অবলেখকের কমিশন, অনেক সময় বিলম্বিত বিজ্ঞাপন, এই বিষয়গুলো যে থাকে এই বিষয়গুলো এখানে তোমার বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় দফাতে আসবে। এটা 4 নম্বরে আসে। এই যে আমার সবগুলো বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় যোগ করে হবে মোট বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয়। 5 নম্বরে থাকে আমাদের
সংরক্ষিত আয় বিবরণী ডেবিট জের। সংরক্ষিত আয় বিবরণীর যে আমাদের ক্ষতি প্রকাশ পায় তাহলে এটাকে ডেবিট জের বলা হয়, যেটা আমাদের 5 নম্বর অংশে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা 5 ধরনের সম্পদ দেখতে পারি। একটি হলো স্থায়ী সম্পদ, 2 নম্বর হলো বিনিয়োগ, 3 নম্বর হলো চলতি সম্পদ, 4 নম্বর হলো বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয়, 5 নম্বর হলো সংরক্ষিত আয় বিবরণী ডেবিট জের। যদি সংরক্ষিত আয় বিবরণী ডেবিট জের না থাকলে এই আইটেমটা আসবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টি আইটেম যোগ করার পর আমরা যে ফলাফল পাবো, এই ফলাফলটাকে বলা হবে মোট পরিসম্পদ বা মোট সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে 3 ধরনের উপাদান থাকে। এক ধরনের উপাদান হলো সম্পদ, আরেক ধরনের উপাদান হলো দায়, আরেক ধরনের উপাদান হলো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তার মানে হলো হিসাব সমীকরণের যে উপাদান এ সমান এল প্লাস ই, এই 3টি উপাদান নিয়েই তৈরি হয় আর্থিক অবস্থার বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতেও তার কোনো ব্যতিক্রম হয় না এবং হবে না। তাহলে এখানে আমরা আলোচনা করেছি আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ অংশ নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। আরও তাহলে আমাদের 2টি অংশ আছে, সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এবং দায় সমূহ, যার পরবর্তী অংশে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব দায় সমূহের মধ্যে আমরা প্রথমে আমরা মালিকানা সত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব প্রকাশ করার ক্ষেত্রে 1 নম্বরে শেয়ার মূলধনের বর্ণনা দিতে হয়। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের বর্ণনা শেয়ার মূলধনের মধ্যে আছে অনুমোদিত মূলধন, যেখানে তোমার প্রশ্নে লেখা থাকে 100 টাকার দরে 10,000 শেয়ার অনুমোদন 10 লক্ষ টাকা, বা 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার গুণ করলে 10 লক্ষ টাকা। অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করার মোট ক্যাপাসিটি বা ক্যাপাসিটিকে মূলত বলা হয় অনুমোদিত মূলধন। একটি যৌথ মূলধনী কোম্পানি তার অনুমোদিত মূলধনের অতিরিক্ত মূলধন কখনোই সংগ্রহ করতে পারে না, যা জাতীয় সংসদ কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদেরকে এই কাজটা করতে হয়। তারপর আরেকটা হলো ইস্যুকৃত মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইতিপূর্বে আমরা বলেছি, রসইটি আমার কম্পিউটারে প্রবলেম থাকার কারণে আসে না, এখানে ইস্যুকৃত মূলধন হবে। ইস্যুকৃত ও বিলিখিত মূলধন অর্থাৎ অনুমোদিত মূলধনের যে অংশটি বিক্রি করার জন্য প্রচার করা হয়, এই অংশটাকে বলা হয় ইস্যুকৃত বা বিলিখিত মূলধন। যেখানে হয়তো দেখা গেল আমাদের 10,000 শেয়ার মধ্যে আমরা 6,000 শেয়ার ইস্যু করেছি, এই 6,000 শেয়ারের ফলাফল এখানে আসবে। এবং তলবকৃত আদায়কৃত মূলধন, যে শেয়ারগুলো আমরা বিক্রি করার জন্য বাজারে প্রচার করেছি, এর মধ্যে থেকে যে পরিমাণ শেয়ার বিক্রি হয়ে যাবে বা যাদের শেয়ারের পরিবর্তে টাকা পাওয়া যায়, এটাকে বলা হয় আদায়কৃত মূলধন বা তলব আদায়কৃত মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শেয়ারগুলো ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ অনুমোদিত এটাও ক্লোজ করতে হবে, ইস্যুকৃত বিলিখিত এটাও ক্লোজ করতে হবে। আমাদের শুধু ওপেন থাকবে তলবকৃত এবং আদায়কৃত মূলধন। এরপরে আসে আমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্ত সমূহ। এর মধ্যে আসে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, এর সাথে সঞ্চিতি তহবিলের সাথে নিট লাভের অংশ বা নতুন সাধারণ সঞ্চিতি তহবিলের যে স্থানান্তর হয়ে থাকে, যা সমন্বয়ে দেওয়া থাকে, এই সমন্বয়ে যে স্থানান্তর সেটাও এখানে আসবে। তার মানে হলো সাধারণ সঞ্চিতি দেওয়া মিলে যে ক্রেডিটে থাকে, এর সাথে আমাদের সমন্বয়ে বলা থাকে যে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো 10% অথবা 10,000 টাকা, এটা যোগ হয়ে এটা অর্থাৎ দেওয়া মিলের সঞ্চিত তহবিলের সাথে নতুন সঞ্চিত তহবিল যোগ হয়ে এখানে মোট সঞ্চিত তহবিল এখানে বসবে। এছাড়া আরো আসে এই অংশে লভ্যাংশ সমান্তরালকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, নিমজ্জিত তহবিল, শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম, লাভ লোকসান আবন্টন হিসাবের জের, এই অংশগুলো এখানে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 নম্বর এবং 2 নম্বর এটি হলো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব সংশ্লিষ্ট, এবং 3 নম্বর এবং 4 নম্বর হলো দায় সংক্রান্ত উপাদান। তো দায়ের মধ্যে 3 নম্বরে আছে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ সাধারণত একটা বা দুইটা আইটেম দেওয়া থাকে, এর মধ্যে দেওয়া থাকতে পারে পুনর্বাসন ঋণপত্র, বন্ধকি ঋণ, প্রদেয় ঋণ, শিল্প ঋণ, আরো অন্যান্য কোনো ঋণ যদি দীর্ঘমেয়াদী থাকে সেই ঋণগুলো এখানে আসবে। তারপরে থাকে আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা,
চলতি দায়ের মধ্যে থাকে পাওনাদার থাকে, প্রদেয় হিসাব থাকে, প্রদেয় বিল থাকে, প্রদেয় নোটস থাকে, ব্যাংক জমাতিরিক্ত থাকে, বকেয়া ব্যয় সমূহ যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া পরিবহন, বকেয়া মণিহারি ইত্যাদি যে কোনো বকেয়া খরচ থাকলে এখানে আসবে। অগ্রিম আয় সমূহ থাকলে এখানে আসবে, যেমন অগ্রিম উপভাড়া, অগ্রিম শিক্ষানবিশ স্যালামি, অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, অগ্রিম লভ্যাংশ প্রাপ্তি ইত্যাদি এখানে আসবে। এছাড়া আসে দাবিহীন লভ্যাংশ বা নির্দাবী লভ্যাংশ আসে, প্রদেয় কর থাকলে সেটা আসে, প্রস্তাবিত লভ্যাংশ আসে, পেনশন সমতা তহবিল থাকলে সেটা আসে, কর্মচারী কল্যাণ তহবিল যদি থাকে সেটা আসে, ত্রাণ তহবিল যদি থাকে সেগুলো আসে। এগুলোকে বলা হয় চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখন সমস্ত কিছু যোগ করে আমাদের লিখতে হবে চূড়ান্ত টাকার ঘরে। চূড়ান্ত টাকার করে লেখার পর তাহলে আমরা এখন যোগ করব আমাদের তলবকৃত ও আদায়কৃত মূলধন এই টাকার সাথে আমাদের সঞ্চিতির উদ্বৃত্তগুলো যোগ হবে এবং চলতি দায়ের যে যোগফল সেটা যোগ হয়ে হবে, মোট হবে আমাদের মোট শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়। এই হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ছক ভিত্তিক আলোচনা। আমি আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আর একদিনে আলোচনায় তোমরা এটা পারবে এটাও আমি আশা করি না। তোমাদের জন্য এটা পর্যাপ্ত আলোচনার প্রয়োজন আছে। যদি আলোচনা পর্যাপ্ত করো, অনুশীলন করো, তাহলে তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে করতে সক্ষম হবে। আর তোমাদের কাছে একটা বিষয় আশা করব, তোমরা ধৈর্যের সাথে এই অঙ্কটি করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা একটি সমস্যা তোমাদের সাথে তুলে ধরেছিলাম। সেই সমস্যা থেকে আমরা করেছিলাম বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। এর সাথে আজকে আমাদের নতুন সংযোজন হবে আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেহেতু আমরা ইতিমধ্যে এই সমস্যা থেকে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী করেছি, সেই বিষয়টি আমি আলোচনা করে আলোচনার দিক আমি ভারী করব না। এখন আজকে এই আলোচনা থেকে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই যে নগদ কোথায় কোনটা যাবে সেই বিষয়টাতে আলোচনা করব। যার আলোচনার বেসিক বিষয় হলো আর্থিক অবস্থার বিবরণী। তার মানে এই সমস্যার থেকে কোনগুলো আর্থিক অবস্থা বিবরণীর সম্পদের কোন স্তরে যাবে এবং দায় থাকলে দায়ের কোন স্তরে যাবে এবং কোনগুলো দ্বারা মালিকানা সত্ত্ব হবে সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সেটা আজকে আমাদের আলোচনার প্রয়োজন আমি মনে করি পড়বে না। ইতিপূর্বে ক্লাসটা থেকে তোমরা সেটাই আরেকটু দেখে নিবা। তাহলে আজকে আমাদের সম্পদের এবং দায়ের ব্যবহারটাই আমরা মূল আলোচনা করব। হাতে নগদ এটা যাবে আমাদের সম্পদের চলতি সম্পদে যাবে, প্রাপ্য হিসাব এটাও যাবে চলতি সম্পদে যাবে। তারপর অগ্রিম বীমা এটাও যাবে আমাদের চলতি সম্পদ। অগ্রিম বীমা থেকে যে বীমার অংশটুকু খরচ হয়েছে সেটা বাদ যাবে। বিনিয়োগ যাবে, বিনিয়োগ নামে যে আমাদের একটা সম্পদের একটা কলাম থাকে বিনিয়োগ দফা, এই বিনিয়োগ দফাতে যাবে। তারপর শেয়ার মূল্য নির্ধারিত মালিকানা সত্ত্বে আমরা ইতিপূর্বেই সম্পন্ন করেছি। ডেলিভারি সরঞ্জাম এটা যাবে আমাদের স্থায়ী সম্পদে যাবে। আবার ডেলিভারি সরঞ্জাম থেকে যে অবচয় হয়েছে সেটা পুঞ্জীভূত অবচয়ের মাধ্যমে বাদ যাবে। বিজ্ঞাপন খরচ তো এখানে আসবে না, অবনীত মুনাফা এখানে আসবে না। সাধারণ সঞ্চিতি তহবিল এটা দেখো আমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্ত তহবিলে যাবে। এই হলো আমাদের আসবাবপত্র যাবে আমাদের স্থায়ী সম্পদে যাবে। তাহলে দেখো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যাইতেছে হাতে নগদ চলতি সম্পদে, প্রাপ্য হিসাব চলতি সম্পদে, অগ্রিম বীমা চলতি সম্পদে, বিনিয়োগ সম্পদে যাবে, ডেলিভারি সরঞ্জাম স্থায়ী সম্পদে যাবে। তারপরে সাধারণ সঞ্চিতি তহবিল এটা যাবে আমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্ত কলামে দায়ের দিকে। তারপর তোমাদের আসবাবপত্র যাবে স্থায়ী সম্পদে। অগ্রিম বীমা থেকে খরচ হয়েছে 600 টাকা। তাহলে এখন অগ্রিম বীমা ছিল আমার 1000 টাকা, এখান থেকে 600 খরচ হয়ে গেলে থাকে 400 টাকা, যা চলতি সম্পদে যাবে। তারপরে অনাদায়ী সুদ আছে, বিনিয়োগের অনাদায়ী সুদ আছে 1800 টাকা, এটা আমাদের চলতি সম্পদ, এটা চলতি সম্পদে যাবে বিনিয়োগের অনাদায়ী সুদ বা প্রাপ্য সুদ হিসাবে। আর ডেলিভারি ভ্যানের অবচয়, ডেলিভারি ভ্যান স্থায়ী সম্পদে লেখার সময় তার মানে হলো স্থায়ী সম্পদে যখন আমরা ডেলিভারি ভ্যান লিখবো 1,20,000 টাকা,
সেখান থেকে অবচয় বাবদ বাদ যাবে, পুঞ্জীভূত অবচয় বাবদ বাদ যাবে 10,000 টাকা, আর চূড়ান্ত ফলাফলে যাবে 1,10,000 টাকা। প্রস্তাবিত লভ্যাংশ এটা যাবে তোমার চলতি দায়ে। এই হলো আমাদের আজকের আলোচনার অবশিষ্ট অংশ, যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করিনি। তার মানে হলো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায়গুলো কিভাবে ব্যবহার হবে সেই বিষয়ে আলোচনা করা হলো। এখন তার সমাধান আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের ভিত্তিতে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী ইতিমধ্যে আলোচনা হয়েছে। তার সমাধান আমি এখানে রেখে দিয়েছি, অথবা বলতে পারো তোমাদের জন্য এখানে আনা হয়েছে। এবং আজকের আলোচনা নতুন যে পর্যায়, সেটা আর্থিক অবস্থা বিবরণী তোমাদের বোঝানো হয়েছে। তার সমাধানটা এখন শুধু আমি তোমাদের সাথে আলোচনা করব। বিশদ আয় বিবরণীর আগেরটাই সমাধানটা তোমাদের সামনে আবার উপস্থাপন করা হলো, তোমরা আরেকবার দেখে নিবা। সংরক্ষিত আয় বিবরণী ইতিপূর্বে তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে, আবার তোমরা একটু রিভিশন হিসেবে দেখে নিবা। মালিকানা সত্ত্ব বিবরণী ইতিপূর্বে তোমাদেরকে আলোচনা করে অঙ্কটি করে দেওয়া হয়েছে, তোমরা আরেকবার রিভিশনের জন্য দেখে নিবা। এখন আজকে তোমাদের জন্য যে নতুন অংশটুকু আলোচনা বাকি ছিল, সেটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। সেটা এখন আমরা আলোচনা করেছি এবং কিভাবে অঙ্ক উপস্থাপন হয় সেটা এখন তোমাদের সামনে আবার তুলে ধরছি। পরিসম্পদে আমরা প্রথমে সম্পদ নিয়ে কাজ করব, যেহেতু এখানে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে কাজ হলো সম্পদ নিয়ে, মালিকানা সত্ত্ব নিয়ে এবং দায় নিয়ে। যেহেতু মালিকানা, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে আমরা ইতিমধ্যেই করেছি, সেটার এখানে আলোচনা তেমন পাবে না, আমরা ওই ফলাফলটা শুধু এখানে ব্যবহার করব। এখানে মূল আলোচনা আসবে সম্পদ এবং দায় নিয়ে। আমাদের এই অঙ্কে সম্পদ ছিল, আসবাবপত্র ছিল 20,000 টাকা, যার কোনো অবস্থা ছিল না, আমরা সরাসরি লিখেছি। ডেলিভারি ব্যান ছিল আমাদের 1,20,000 টাকা, সমন্বয়ে অবচয় ছিল 10,000 টাকা, যা পুঞ্জীবিত অবচয় হিসাবে আমরা বাদ দিব। 1,20,000 থেকে 10,000 বাদ দিয়ে থাকে 10,000, 1,10,000। এই ছিল আমাদের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ দুটি যোগ করে হলো 20,000 যোগ 1,10,000 সমান 1,30,000 টাকা, এবং মোট স্থায়ী সম্পদ 1,30,000 টাকা। বিনিয়োগ আমাদের একটি ছিল, 12% বিনিয়োগ ছিল। বিনিয়োগ ছিল আমাদের 30,000 টাকা, সরাসরি আমরা একটা বিনিয়োগে 30,000 টাকা লিখেছি। চলতি সম্পদ ছিল আমাদের সমস্যার মধ্যে বা রেওয়া মিলের মধ্যে ছিল। হাতে নগদ ছিল 35,000 টাকা, প্রাপ্য হিসাব ছিল 45,000 টাকা, অগ্রিম বিমা রেওয়া মিলে ছিল তোমার 1,000 টাকা, এবং বিমার মেয়াদ উত্তীর্ণ ছিল 600 টাকা। তাহলে অগ্রিম বিমার অবশিষ্ট অংশ থাকে 400 টাকা, আর বিনিয়োগের অনাদায়ী সুদ ছিল 1800 টাকা। এই ছিল আমাদের চলতি সম্পদ। যে অঙ্কটি বা রেওয়া মিল তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তার মধ্যে থেকে চলতি সম্পদের উপাদান হলো 4টি, যেটা হলো একটি হলো নগদ তহবিল, যা 35,000 টাকা, প্রাপ্য হিসাব 45,000 টাকা, অগ্রিম বিমার পরিমাণ মেয়াদ উত্তীর্ণটা বাদ দিয়ে 400 টাকা, এবং অনাদায়ী বিনিয়োগ সুদ 18,000 টাকা। এই 4টি যোগ করে হয় আমাদের 82,200 টাকা। এবং আরো যে সম্পদের উপাদান ছিল, সেটা ছিল আমাদের অসমন্বয় ব্যয়। অসমন্বয় ব্যয় এখানে ছিল না, সেই জন্য আসেনি। এবং লাভ লোকসান আবন্টন হিসাবের বা সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট যে, সেটাও ছিল না, সেই জন্য এই দুইটি উপাদান আসেনি। এখানে আমাদের এই রেওয়া মিলের মধ্যে ছিল, সম্পদের মধ্যে 3টি ছিল, স্থায়ী সম্পদ ছিল, বিনিয়োগ ছিল এবং চলতি সম্পদ ছিল। এই 3টি সম্পদ যোগ করে আমরা যোগফল পাই 1,42,200 টাকা। এখন আমাদের দায় এবং মালিকানা যোগ করে আমাদের 1,42,200 টাকা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এবং দায় দেনার আমরা হিসাব সংরক্ষণ করব। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে নির্ণয় করে পেয়েছি 2,32,200 টাকা। দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ 15% বা 10% ঋণপত্র, বন্ধকি ঋণ, এ ধরনের কোনো আমার দীর্ঘমেয়াদী দায় না থাকার কারণে এটা ফাঁকা রাখা হয়েছে। এবং চলতি দায়, এখানে চলতি তোমরা হবে, হ্যাঁ, চলতি দায়ের মধ্যে একটাই ছিল,
প্রস্তাবিত লভ্যাংশ 10,000 টাকা। তাহলে এখানে আমাদের মালিকানা সত্ত্ব এবং চলতি দায় 10,000 টাকা যোগ করে আমাদের প্রাপ্ত যোগফল 2,42,200 টাকা। তাহলে সম্পদ হলো আমাদের 2,42,200 টাকা। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এবং দায় দেনার মোট যোগফল হলো আমাদের 2,42,200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে আর্থিক বিবরণীটি একটি গুরুত্বপূর্ণ, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীটা আরো একটু বেশি জানার প্রয়োজন রয়েছে। সেজন্যই তোমরা এখানে বারবার অনুশীলন করবে, তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে উদাহরণগুলো করবে, উদাহরণগুলো দেখে করবে, আবার না দেখে করবে। এইভাবে যখন তুমি নিজেকে সক্ষমতা পর্যায়ে নিয়ে যেতে পারবে, তারপর তোমার অনুশীলনী অঙ্কগুলো করবে এবং যে সমস্ত বিষয়গুলো তোমার সমস্যা মনে হবে সেটা নোট করে রাখবে। আমরা যখন সরাসরি ক্লাসে উপস্থিত হব সেই সমস্যাগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। থেমে থাকা যাবে না, আমাদের প্রস্তুতি চলবে ইনশাআল্লাহ। সেটা আমাদের অনলাইনে হোক অথবা সরাসরি হোক, আমাদের থেমে থাকা যাবে না। জীবনের পথে অনেক বাধা আসবে, বাধা অতিক্রম করে আমাদের সফলতার চূড়ান্ত চূড়ায় আমাদেরকে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাহস তোমাদের থাকতে হবে, মনোবল হারানো যাবে না। আমি আজকের এই ক্লাস শেষে এটা তোমাদের কাছে প্রত্যাশা রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নতুন করে কোনো বাড়ি কাজ রাখি নাই, আমি মূল্যায়নের মধ্যে রাখছি যেটা আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত সম্পদ। এখানে রেপটা থাকে, আমার কম্পিউটারে কিছু ত্রুটি থাকার কারণে সব অক্ষরগুলো বা সাইনগুলো আসে না। সেজন্য আমি যেগুলো আসে না সেগুলো এখানে আসলে দিতে পারিনি, এটা তোমরা একটু ধরে নিও। আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত সম্পদ সমূহ কি কি, যেমন 5 ধরনের সম্পদ কথা বলেছি, সেগুলোর নাম তোমরা বলবা, মুখস্থ করবা। বিভিন্ন পর্যায়ের মূলধনের নামগুলো, যেমন অনুমোদিত মূলধন কি, আরো যে অন্যান্য মূলধনগুলো আছে এগুলো তোমরা মুখস্থ করবে। এগুলো আমি আশা করি তোমরা পারবে। এবং তোমাদের বাড়ি কাজ আমি পাঠ্যপুস্তকের উদাহরণ অনুশীলন করতে বলবো, 5 এবং 6 তোমরা অনুশীলন করবে। এবং আজকের ক্লাস আমি এখানেই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বারবার অনুশীলন করবে, কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে ধাপগুলো, এই ধাপগুলো প্রতিটি ধাপ আলোচনা করা শেষ হলো। এরপরে আমরা শুধু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এই নিয়মগুলো বারবার অনুশীলন করবে। তোমরা প্রয়োজনে তোমাদের খাতায় এই নিয়মগুলো লিখে রাখবে এবং অঙ্ক করার সময় এই নিয়মগুলো অনুসরণ করে অঙ্ক করবে, তাতে তোমাদের অনেক সহায়ক হবে। এই তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে এখানে আমি ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।